اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 সবুজের আলপনা আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ অরূপ যোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ তালে নিবিড় বন ছায় প্রিয় পাপিয়া হৃদয়ের দ্বার খোলে অরূপ যোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ তালে নিবিড় বন ছায় প্রিয় পাপিয়া হৃদয়ের দ্বার খোলে আমার তাতে রেখেছি স্বপ্নের দ্বীপে জেলে আমার তাতে রেখেছি স্বপ্নের দ্বীপে জেলে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 বিএনপির আরেকজন অন্যতম সদস্য অত্যন্ত পরিশ্রমী নেতা জনাব জাহাঙ্গীর মোল্লা আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন সদস্য জনাব শাহিন ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরেকজন আমাদের মাঝে রয়েছেন আরেকজন
যিনি দাঁতের ডাক্তার, দাঁতের সমস্যা থাকলে তার কাছে চলে যাবেন সবাই। আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব ডক্টর রিয়াজ, আমাদের মাঝে রয়েছেন আরেকজন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব হান্নানুর রহমান ভুইয়া, আমাদের মাঝে রয়েছেন আরেকজন আপনাদের ঢাকা মহানগর উত্তরের সাবেক নেতা ছিলেন এবং বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব শামীম পারভেজ, আমাদের মাঝে রয়েছেন আরেকজন ফুটবলার, শুধু আমি একা ফুটবলার না, আরেকজন রয়েছে আমাদের সাথে, আমাদের অন্যতম সদস্য জনাব জাহিদ পারভেজ চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন পরিশ্রমী নেতা জনাব শফিকুল ইসলাম শাহিন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম সদস্য জনাব নুরুল হুদা ভুইয়া নুরু, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন সদস্য জনাব এস এম খালেদ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরেকজন সদস্য জনাব মাহবুবুর রহমান, আমাদের মাঝে রয়েছেন আরেকজন সদস্য জনাব মনিরুল আলম রাহিমি। এই আনোয়ার ভাইকে একটু বসতে দেন, আনোয়ার ভাইকে বসতে দেন, আনোয়ার এদিকে চলে আসেন, এই পাশে চলে আসেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম সদস্য, অত্যন্ত পরিশ্রমী নেতা জনাব মোজাম্মেল হক সেলিম, আমাদের মাঝে উপস্থিত আরেকজন মহানগরের সদস্য জনাব আব্দুল হক, আমাদের মাঝে উপস্থিত আবুল হোসেন আব্দুল, আমাদের মাঝে উপস্থিত আরেকজন আমাদের মহিলা নেত্রী তাসলিমা রিতা, আমাদের মাঝে উপস্থিত আরেকজন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জনাব আশরাফুজ্জাহান জাহান, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন সদস্য জনাব আবুল কালাম আজাদ, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম সদস্য আদাবরের সাবেক আহ্বায়ক জনাব নাসির উদ্দিন, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন সদস্য অত্যন্ত পরিশ্রমী নেতা হাফিজুল হাসান শুভ্র, আমাদের মাঝে উপস্থিত আর কেউ আছে আমাদের সদস্য এখানে, ওইটা বলছি অঙ্গ সংগঠন বলছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মহসিন সিদ্দিকী রনি, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর উত্তর শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক কাজী শাহ আলম রাজা, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের অত্যন্ত পরিশ্রমী নেতা আপনাদের উত্তরার কৃতি সন্তান জনাব কামরুজ্জামান, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস এ খোকন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমাদের ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব শফিকুর রহমান মিঠু ভাই আসছেন, এবং আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আশজাদুল আরিস দল, অত্যন্ত কঠিন নাম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর জাসাসের সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক জনাবা শামসুন নাহার, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান রুয়েল, সাধারণ সম্পাদক রাসেল বাবু, সাংগঠনিক সম্পাদক সাগর বাবু সহ এখানে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি, থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? জোরে বলেন, আমি শুনি না, আবার বলেন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি ইনশাল্লাহ। আমরা উপস্থিত নেতৃবৃন্দ, গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের উপরে যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, সেই নির্যাতন, নিপীড়ন উপেক্ষা করে গত 17 বছর ধরে আপনারা সকলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনারা সকলেই রাজপথে নেমে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। সেই আন্দোলন সংগ্রামের যে সফলতা হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা এবং নেতৃত্বে গত জুলাই আগস্টে ছাত্র এবং এদেশের জনগণের যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ আমরা সকলেই নতুনভাবে স্বাধীন হয়েছি। আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি। এবং এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা 5ই আগস্টের পর থেকে আমরা চেষ্টা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ চেষ্টা করছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের কাছে জাতির সামনে যে রাষ্ট্র মেরামতের জন্য যে গঠনমূলক বক্তব্য রাখছেন, যে 31 দফা যে কর্মশালা দিয়েছেন, রাষ্ট্র মেরামতের জন্য যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফা নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা সকলেই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। আমি যদি বলি বাংলাদেশের মূল স্তম্ভ হচ্ছে অর্থনৈতিক কাঠামো, সেই অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে ফেলেছে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার। আজকে আপনারা যদি শেয়ার বাজারের দিকে তাকান, শেয়ার বাজার লুটপাট করে, কি জানি আছেন একজন দরবেশ বাবা, দরবেশ বাবা পরে ভয়ে দাড়িও কামাই ফেলছে। দরবেশ আর ছিল না, কিন্তু কামাইছে না দাড়ি, কিন্তু পলায় থাকতে পারছে পারে নাই। সেই দরবেশ বাবারা আরো আছে, তারা সকলেই শেয়ার বাজারকে ধ্বংস করে ফেলেছে। আজকে বিচার বিভাগের দিকে তাকান, আগেই জজ বিচারপতিদের কাছে চিরকুট পাঠাই দিত। কারা পাঠাইতো? প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিরকুট পাঠাই দিত। কারে কয়দিন রিমান্ড দিতে হবে, কারে কয়দিন সাজা দিতে হবে, ঠিক সেইভাবেই ওই বিচারপতিরা, আজ্ঞাবহ জজরা আমাদেরকে সাজা দিয়েছে, আমাদেরকে রিমান্ড দিয়েছে, আমাদের উপরে জুলুম করার সেই নির্দেশনা সেই বিচারপতিরা দিয়েছিল। সেই বিচার বিভাগ কিন্তু ধ্বংসের পথে চলে গিয়েছে। আজকে বাংলাদেশের মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস, যে দ্রব্যমূল্য, সেই দ্রব্যমূল্যের দিকে আপনারা তাকান যে গত 17 বছর ধরে আওয়ামী সিন্ডিকেট, তারা সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দিকে নিয়ে গেছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এবং সেই সিন্ডিকেট এখন পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করছে, এবং বর্তমানে এই সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এবং সাধারণ মানুষের আজকে নাবিশ্বাস তৈরি হয়েছে। আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় যে যন্ত্রগুলো রয়েছে, আপনি পুলিশ বলেন, অন্যান্য সিভিল প্রশাসন বলেন, সব জায়গাতে গত 17 বছর ধরে আওয়ামী ফ্যাসিস্টরা যেভাবে আওয়ামী সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল, সে নিয়ন্ত্রণ থেকে এখনো কিন্তু বাংলাদেশ পরিপূর্ণভাবে মুক্ত হয়নি। কিন্তু আমরা এই 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের মানুষ সমর্থন দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা সমর্থন দিয়েছে, সেই সমর্থনকে
আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে যেটা প্রত্যাশা করেছি, যেটা আশা করেছি যে তারা দ্রুত সময়ের ভিতরে এই যে আওয়ামী যে সিন্ডিকেট, আওয়ামী প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় এখনো তারা বসে আছে, আনাচে কানাচে চলাফেরা করছে, বিভিন্নভাবে বাংলাদেশে একটি অস্থিতিশীলতা তৈরি করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। এই দিকে কিন্তু আমরা খেয়াল করছি যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক ধীর গতিতে আগাচ্ছে। কিন্তু আমাদের দরকার, ভাই আপনার যদি রোগ হয়, আপনার অ্যান্টিবায়োটিক দিলে যদি ভালো না হয় তাহলে আপনি অ্যান্টিবায়োটিক দিবেন না? অ্যান্টিবায়োটিক দিতে হবে। এখন আপনি যদি অ্যান্টিবায়োটিকের জায়গায় যদি হোমিওপ্যাথি দেন তাহলে হবে? অনেক সময় লাগবে। কিন্তু আমাদের এই মুহূর্তে অ্যান্টিবায়োটিক দরকার। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব যে আপনারা রাষ্ট্র সংস্কার করছেন, ভালো কথা। আমরাও রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার একটি রূপরেখা দিয়েছে জাতির সামনে। এর বাহিরে আর কোনো কিছু প্রয়োজন নাই। তারপরে যদি কোনো কিছু থাকে সেটা আমরা আলোচনা করে সেটাকে আমরা বাস্তবায়ন করব। কিন্তু আপনারা রাষ্ট্র সংস্কারের নামে যেভাবে ধীর গতিতে যাচ্ছেন, এদেশের মানুষ আপনাদেরকে যে প্রত্যাশা করে, যে আশা করে সমর্থন দিয়েছে, আমরা যে আশা করে সমর্থন দিয়েছি, সে আশা কিন্তু এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে। সেই দুর্বল করতে চাই না। আমরা আপনাদের কাছে আহ্বান করব যে আওয়ামী প্রেতাত্মারা যেখানে এখনো বসে আছে, যেখানে সিন্ডিকেট গুলো বসে আছে, সেই সিন্ডিকেট গুলো দ্রুত আপনারা ভেঙে ফেলুন। কারণ এই সিন্ডিকেট না ভাঙলে বাংলাদেশের মানুষের শান্তি ফিরে আসবে না। আপনারা গত 17 বছর এই আওয়ামী সরকার বাংলাদেশের মানুষের উন্নয়নের নামে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। শুধু শেয়ার বাজার লুটপাট করেছে, ব্যাংক ডাকাতি করেছে, সকল রাষ্ট্রীয় যন্ত্রকে রাজনৈতিকরণের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে নতুনভাবে স্বপ্ন দেখিয়েছেন, নতুনভাবে বাংলাদেশের ভিতরে সকল কার্যক্রমকে গতিশীলতা ফিরে আনার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার রূপরেখা দিয়েছেন রাষ্ট্র মেরামতের জন্য, সংস্কারের জন্য। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব যে আপনারা সংস্কার করছেন, আমরাও সংস্কারের পক্ষে। কিন্তু বাংলাদেশের মানুষের যে সবচেয়ে যেটি প্রত্যাশা, যেটি চাওয়া, গত 17 বছর ধরে যেই নির্বাচনের জন্য, যে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন, যে লড়াই, যে সংগ্রাম করেছে, এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছি, সেই নির্বাচনের প্রত্যাশায় এদেশের মানুষ বসে আছে। কারণ গত 15 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। কিন্তু বাংলাদেশের মানুষ এখন ভোট দিতে চায়। সেই ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের যে একটি চাওয়া, যে প্রত্যাশা, যে জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের মানুষ সমর্থন দিয়েছে। এবং আপনারা যখন স্বৈরাচার আমলে, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন, প্রত্যেকেই আপনারা এই স্বৈরাচার আমলে স্ট্রংলি, খুব দৃঢ়ভাবে সবসময় মিডিয়াতে, বিভিন্ন কর্মশালাতে আপনারা বলেছেন যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আজকে যখন আপনারা দায়িত্ব নিয়েছেন, এখন আপনাদের উপরে কিন্তু দায়িত্ব বর্তিত হয়েছে। আপনাদের দিকে মানুষ তাকিয়ে আছে।
যে আপনারা কখন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দিবেন, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যে গত 15 বছর ধরে ভোট দিতে পারে নাই, সেই তার নাগরিক অধিকার, সেই ভোটটি দিতে চায়। সেই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে এবং বাংলাদেশে যে নির্বাচিত সরকার হবে, সেই নির্বাচিত সরকার বাংলাদেশের জনগণের কাছে তার জবাবদিহিতা থাকবে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে তিনি যে নির্দেশনা বা দৃঢ়ভাবে যে বক্তব্য রাখছেন, আপনারা সকলেই অবগত রয়েছেন। তিনি রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা দিয়েছেন। তিনি বারবার বলছেন যে গত 17 বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল, কারণ এই অবৈধ সরকার তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। কিন্তু বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস এই দেশের জনগণ। সেই জনগণকে নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল নেতৃবৃন্দ, এদেশের সাধারণ মানুষ, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই, একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সেই সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আজকে আপনাদের যারা এখানে বসে আছেন, সারা বাংলাদেশের মানুষের প্রত্যেকের দায়িত্ব রয়েছে, প্রত্যেকের কর্তব্য রয়েছে। আমরা সকলেই যাতে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি, যেই বাংলাদেশের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশে আর কোনদিন কোন স্বৈরাচারের জন্ম হবে না ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, এই যে 31 দফার ভিতরে বলা হয়েছে যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এখানে বলা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি হবে, জাতীয় সরকার গঠন করা হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, বাংলাদেশের মানুষের যে আস্থা, যে বিশ্বাসের জায়গাটি, সেই জায়গাটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে সংবিধানে গত স্বৈরাচার আমলে অবৈধ সরকার, তত্ত্বাবধায়ক সরকারটি বাতিল করে দিয়েছিল। কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকারটি সংবিধানে আবার নতুন করে সংযোজন করা হবে এবং সেই সংযোজনের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রতিটি নির্বাচনে নিরপেক্ষভাবে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারবে। এবং আমরা চাই বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা চাই একটি সুন্দর সমাজ, আমরা চাই একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, যে বাংলাদেশে আর কোনোদিন কোনো অরাজকতা, কোনো অশান্তি, কোনো বিশৃঙ্খলা থাকবে না। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সকলে একমত তো আমার সাথে? হাত তুলেন, 2 হাত তুলেন। সকলকে ধন্যবাদ। আমি এখন আমাদের যে 31 দফার বিষয়গুলি রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্রের সকল কাঠামো, লুণ্ঠিত হয়েছে রাষ্ট্রের সম্পদ, আর জনগণ বঞ্চিত হয়েছে জীবনমান উন্নয়নের অধিকার থেকে। এমনকি এক ক্রান্তিকালে এদেশকে স্বৈরাচারের কবল থেকে আজীবন মুক্ত রাখতে দেশের মানুষের কাছে তাদের দেশের মালিকানা ফেরত দেওয়ার প্রত্যয় নিয়ে এমন এক অসাধারণ কর্মপরিকল্পনা
প্রণয়নের মাধ্যমে এবং সেটি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করার অসাধারণ দূরদর্শিতার রূপকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা আমরা জানাতেই পারি। এটি তালিদান জোরে। সাথে সাথে বিগত দিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা 71 থেকে প্রাথমিক 27 দফাকে 31 দফার পূর্ণ অবয়ব প্রদানে সহায়তা করেছেন, সমমনা সেই সব রাজনৈতিক দলের নেতা কর্মীরাও এই ঐতিহাসিক দলিল প্রণয়নে জনগণের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়েছেন নিশ্চিতভাবে। জাতীয় সরকারের ধারণা জনগণের হাতে রাষ্ট্রের অধিকার আর মালিকানা ফিরিয়ে দিতে প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে গণতান্ত্রিক শক্তির জয়লাভ। আর এরই পূর্ব শর্ত ও গণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার অপসারণের আন্দোলনে সফলভাবে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা। সরকারের প্রাথমিক কাজ হবে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো মেরামত ও পুনর্গঠন। যে সরকার এই রূপরেখার বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত হবেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি সম্পর্কে সকলেই কম বেশ অবগত রয়েছি। আমরা আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের 3টি কাজটি, সেটি হচ্ছে সাংবিধানিক সংস্কার, 2 হচ্ছে প্রশাসনিক সংস্কার, 3 হচ্ছে জনকল্যাণ বিষয়ক সংস্কার, 4 হচ্ছে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ক সংস্কার। আপনাদের সকলের হাতে আমি যতটুকু জানি একটি করে লিফলেট দেওয়া হয়েছে। আপনারা পেয়েছেন না সবাই লিফলেট? লিফলেটটি অবশ্যই দয়া করে পড়বেন এবং পড়ে সেটি বিচার বিশ্লেষণ করে আপনারা আপনাদের বাসায় গিয়ে পরিবারের সাথে, আপনারা পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় এই বিষয়গুলি তুলে ধরবেন। সাংবিধানিক সংস্কার শ্রেণীতে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ও সার্বভৌমত্বের নিশ্চয়তা, স্বাধীনতা, সুরক্ষা, টেকসই সংস্কারের ধারণা প্রতিফলিত হয়েছে। একই সাথে দেশের অখণ্ডতা, সার্বজনীন অংশীদারিত্ব, ধর্ম, বর্ণ, গোত্র ও সংস্কারের ভিন্নতা সত্ত্বেও অভিন্ন মর্যাদাকর জাতীয় পরিচয়ের ধারণা প্রতিষ্ঠাকল্পে বাংলাদেশী জাতীয়তাবাদের বাস্তবসম্মত ও সার্বজনীন অংশীদারিত্ব মূলক জাতীয় পরিচয় বাংলাদেশী জাতীয়তাবাদের যৌক্তিক ধারণা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত হয়। রাষ্ট্রীয় মূল স্তম্ভ আইনসভা, নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার নিশ্চয়তা প্রদানের প্রত্যয় ব্যক্ত হয়েছে এই শ্রেণীতে। এছাড়াও সুষ্ঠু, নিরপেক্ষ আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মাননীয়, আমাদের অত্যন্ত সম্মানিত কনভেনরকে আমার প্রশ্ন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে 25 নম্বরে। আমি বলতে চাই, বাংলাদেশের শিক্ষা অবস্থাকে বিগত সরকার যে অবস্থা করেছে, আমি বিভিন্ন দেখেছি যে শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন করার জন্য আপনাদের প্রতি দৃঢ় আবেদন জানাচ্ছি। আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির যে আজকের যে অনুষ্ঠানের যে কর্মসূচি, প্রথমে কোরআন তেলাওয়াত, তারপরে আমাদের 31 দফার যে বিষয় নিয়ে যে বিশদ আলোচনা, সেটা আমাদের ঢাকা মহানগর উত্তর ও হাদিস সহ উপস্থিত আমার সামনে বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রার্থী দল আছে আমার পাশে। প্রার্থী দল সহ সবাইকে আমার রক্তিম শুভেচ্ছা
ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, বক্তব্য বেশিক্ষণ রাখতে পারবো না, এই জন্য যে সময় খুবই কম। আমি শুধু বলতে চাই, আমাদের যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দ্বিতীয়বার যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেখানে বিএনপির 422 জন লোক শহীদ হয়েছে। তাদের আত্মার মাগফিরাত কামনার মাধ্যমে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের 29 দফা সম্পর্কে শুনেছেন। আমার দেশ নেতা জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন। সেখানে 2বারের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না বলা হয়েছে। আমাদের দেশের যে অবস্থা, হাসিনা এই দেশটাকে যে অবস্থা সৃষ্টি করে গেছে, এখন সব বিএনপি হয়ে গেছে আমাদের দেশে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নির্বাচন ইনশাআল্লাহ আমি মনে করি এখন এই মুহূর্তে বিএনপি নির্বাচন হলে 300 আসনের মধ্যে 300 আসনই পাবে ইনশাআল্লাহ। তারপরে আমাদের দেশটা তারেক রহমান বলেছে কি 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। কেন বলেছে? জনগণের পাস বুঝে। উনি জনগণের সাথে আছে, জনগণ কি চায় সেটা উনি বুঝেছে। উনি এটাও জানেন যে পরপর 1বার 2বার 10বার নির্বাচন হলো বিএনপি ক্ষমতা আসবে, কিন্তু তারপরও সে বলেছে 2বারের বেশি প্রধানমন্ত্রী আমরা হব না। এটা আমাদের দল ক্ষমতা আসলে আমরা এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছি, আমরা এটা রক্ষা করবো ইনশাআল্লাহ। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে, আমি একটা বিচারপতিকে চিনি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেক্রেটারি ছিল, উত্তরাতে থাকতো, তার নাম কিজির হায়াত ইসু। সে আমাকে ডেকে একবার হুমকা দিয়েছিল, মিস্টার মুস্তফা এই কাজটা করেন, আমি বিচারপতি হচ্ছি, বিচারপতি হয়ে আপনাকে দেখবো যদি আপনি আমার কথা মতো মাত্র করেন। কিন্তু কিছুদিন পর সে বিচারপতি হয়েছে। আমি এটাই বললাম, তখন কোন বিচারপতি নিয়ম কেমন ছিল না, যার ইচ্ছা তারই বানানো হইতো। আমি শেখ হাসিনার চামচা বিচারপতি কিজির হায়াত ইসুকে, সে এলাকায় ছাত্র মোর্শেদে থাকতো, অনেক অন্যায় করছে, অনেক জুলুম করছে, আমার মার্কেট থেকে সে চাঁদা উঠানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু সে আমাকে ডেকে এনে এই অন্যায় প্রস্তাব দিয়েছিল। আমার নেতা দেশ তারেক রহমান সে বলেছে বিচারপতি নিয়োগে স্বচ্ছতা আনা হবে। এটা আমি বলি দিয়ে বিচারপতি যদি হয় দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যাদেরকে বিচার ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়েছিল, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জুলুমের মাধ্যমে কি বিচার করেছে, আমার দেশটা তারেক রহমানের বিরুদ্ধে কি ধরনের রায় দিয়েছে। যদি ন্যায় বিচারক নিয়োগ করা হয় তাহলে দেশের মানুষ ন্যায় বিচার পাবে, সঠিক বিচার পাবে। প্রিয় বন্ধুগণ, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, সেখানে সাংবাদিকদের তাদের কলম দেওয়ার বাধা দেওয়া সৃষ্টি হয়েছে। তারা যদি কোনো সত্যিকার রিপোর্ট প্রকাশ করতো তাদেরকে মামলা মোকদ্দমায় তাদেরকে ঢুকিয়ে তাদেরকে জেলে পুরে রাখা হতো। আপনারা ইতিমধ্যে সেটাও দেখেছেন। আমরা যদি ইনশাআল্লাহ বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতা আসে, ইনশাআল্লাহ এই ধরনের যে আইন ছিল কানুন সেটা বাতিল করা হবে ইনশাআল্লাহ। আমি সর্বশেষে বলতে চাই, যেহেতু আমাদের সময় হয়ে গেছে, আপনারা যারা দুর্দিনে ছিলেন, যারা দুর্দিনে বিএনপির সাথে ছিলেন, অবশ্যই আপনাদেরকে মূল্যায়ন করা হবে। আপনারা আমাদের অনেক বক্তা বলেছে নতুনদের ভিড়ে আমাদের দুর্দিনের কর্মী হারিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আশ্বাস দিয়ে বলতে চাই, আমিনুল ভাই সাহেবের সাথে আমার কথা হয়েছে, যারা দুর্দিনে ছিলেন তারা নতুনদের ভিড়ে কখনো হারিয়ে যাবেন না ইনশাআল্লাহ। আপনাদের নিয়ে ঢাকা মহানগর শক্তিশালী কমিটি গঠন করা হবে। এই দেশের উন্নয়ন সম্পর্কে আমি কিছু বলতে চাই। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এই এলাকার এমপি 1990 সালে। আপনারা দেখেছেন এই এলাকা কি উন্নয়ন হয়েছে। এই উত্তরখান, দক্ষিণখান, তুরা, খিলক্ষেত প্রতিটি এলাকায় রাস্তাঘাট ছিল। আর বিগত স্বৈরাচারিণী শেখ হাসিনার শাসনামলে এই দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে। এই উত্তরখান দক্ষিণখান যেতে আমাদের প্রায় 2 ঘন্টা 4 ঘন্টা লেগে যায়, যদিও ঢাকা এখান থেকে আমাদের মধ্যদূর গিয়ে আসতে লাগে মাত্র 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। তারা এই দেশের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে। তারা বড় বড় উন্নয়ন প্রকল্প নিয়েছিল, পদ্মা সেতু বা এই ধরনের বড় বড় প্রকল্প নিয়েছিল। পদ্মা সেতু শুনেছি 39,000 কোটি টাকা তারা খরচ করেছে, তারা বলেছে। কিন্তু আমরা যতটুকু জানি 8 থেকে 9,000 কোটি টাকা হলেই এই পদ্মা সেতু তৈরি করা যেত। বাংলাদেশের সকল টাকা তারা এইভাবে দুর্নীতির মাধ্যমে বড় বড় প্রজেক্ট করে তারা দেশের বাইরে পাচার করেছে। ব্যাংকে যাদের টাকা আছে আমাদের, আমরা অনেক সময় ব্যাংকে গেলে ব্যাংক কর্তৃপক্ষ টাকা দিতে পারে না। কারণ কি? ব্যাংকের অবস্থা এত খারাপ হয়ে গেছে, এত শোচনীয় হয়ে গেছে, ব্যাংকে এখন কোনো টাকা পয়সা নাই। সংগ্রামী বন্ধুগণ,
এই যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমাদের দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আমরা যে আন্দোলন করেছি, এই আন্দোলনের ফসল হয়েছে এই সরকার। এই সরকার যদি জনগণের পালস না বোঝে, জনগণের প্রতি যদি তাদের কমিটমেন্ট না থাকে, তাহলে অচিরেই তারা হারিয়ে যাবে। আমরা আশা করব প্রয়োজনীয় সংস্কার শেষে অতি অনতিবিলম্বে নির্বাচন দেওয়া হোক। জনগণ নির্বাচন চায়। আমরা যারা আজকে আমরা সবাই যুবক, আমরা এখন আমার জীবনে কেউ ভোট দিতে পারি না, তাই না? আমরা ভোট চাই, সত্যিকারের ভোট চাই। যদি কোনো মতো, আমি মাঝে মাঝে এটাই বলি, যদি কোনো মতো জেনটেন টাইপের একটা নির্বাচন দেয়, ইনশাআল্লাহ বিএনপি 300 আসনে পাস করবে ইনশাআল্লাহ। আমরা সঠিক সিদ্ধান্ত চাই। এই সরকার সিদ্ধান্ত নিতে ভুল করলে এই জনগণ বসে থাকবে না, জনগণ আবার আন্দোলন শুরু করবে এবং আন্দোলনের মাধ্যমে আমরা আবার নতুন সরকার সৃষ্টি করব এবং আমরা সঠিক নির্বাচন ব্যবস্থা করতে বাধ্য হব। প্রিয় বন্ধুরা, কর্মী বান্ধব নেতা হওয়া দরকার আমাদেরকে। আমরা নেতৃত্বের জন্য বিভিন্ন সময় তদবির করি, বিভিন্ন নানান ধরনের পেশা রাখি নেতাদেরকে। যদি আমরা কর্মী বান্ধব নেতা হই, আমরা যদি কর্মীদের পালস বুঝি, তাদের মন জোগাড় করে যদি চলতে চাই, কর্মীরাই আমাদের নেতা বানাইব। কর্মীদের সমস্যার মাধ্যমে আমরা নেতা হতে পারবো। আমরা চাই কর্মী বান্ধব নেতা হতে। কর্মীদের মাধ্যমে যদি নেতা হয়, সেই নেতা কোনো সময় ভুল কাজ করতে পারে না। আমরা আরেকটা কথা বলে কথা শেষ করবো। আমরা ইতিমধ্যে দেখেছি গত দুর্দিনে, পার্টির দুর্দিনে আমরা কত কষ্ট করেছি, কত অন্যায় অবিচার সহ্য করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমি এই কথা অনেকবার বলেছি যে পূর্বাচলে আমরা দেখছি আমাদের অনেক নেতাকর্মী রাতের আধারে মশারি টানায়া ঘুমাইছে। কারণ কি? ভয়ে। আত্মীয় স্বজনরা তাদের ওই সময় জায়গা দিত না। এখন আমাদের আত্মীয়তার অভাব নাই, আত্মীয়রা আসে। এখন আমাদের অনেক কর্মীরা বিভিন্ন আত্মীয় স্বজন নিয়ে আমাদের কাছে করতে আসে। কোথায় ছিল সেই সময় তারা আত্মীয় স্বজন? তখন তারা ব্যবহার করে নেই। আমাদের দুর্দিনে যারা ছিল, দুর্দিনে যারা কাজ করছে বিএনপির পক্ষে, তারাই আমাদের আত্মীয় স্বজন আমি মনে করি। পরিশেষে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আমাদের দেশে সমস্যা সৃষ্টি হবে। আমরা আপনাদের সবাইকে নিয়ে সুন্দর একটা ঢাকা মহানগর গড়তে চাই। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা ঢাকার সকল থানার মধ্যে সুন্দর এবং শক্তিশালী করতে চাই। আপনাদের সবার সহযোগিতা চাই। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। পরিশেষে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ মাতা খালেদা জিয়া উনি অসুস্থ, ওনার জন্য আমরা সবাই দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেয়। আমাদের দেশকে তারেক রহমান অহংকার, ওনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ওনাকে রাস্তায় করে রেখেছে। আমরা আশা করবো অনতিবিলম্বে তার সকল মামলা মোকদ্দমা শেষের মাধ্যমে অনতিবিলম্বে দেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। যদি এই বিষয়ে সরকার সাহায্য না করে, সরকারের এই হুঁশিয়ার করে বলতে চাই, আমরা আন্দোলন সরকারের মাধ্যমে অনতিবিলম্বে আমাদের দেশকে তারেক রহমানকে আমরা দেশে ফিরে আনবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে পূর্ব থানার এই সুন্দর অনুষ্ঠান করার জন্য। আমি মনে করি পূর্ব থানার আজকের এই কর্মী সভা সম্ভব হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য শুরুতে আমি এই বর্ণ বৈষম্য আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা নিহত হয়েছে, আপনারা জানেন এই পূর্ব থানার সামনে আমাদের শত শত নেতাকর্মী নিহত হয়েছে, ছাত্র জনতা নিহত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এত ভালো বক্তার পরে বক্তৃতা দেওয়া যায় না। হ্যাঁ, সেজন্য আমি সাংগঠনিক কথা বলতে চাই। সাংগঠনিক কথা বলে আমি বক্তব্য শেষ করব। প্রিয় ভাইরা বোনেরা, আমরা কি আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবাসি? আমরা সবাই আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ভালোবাসি। তাহলে ভালোবাসলে কি করতে হবে? তারেক রহমান যে সমস্ত কথা বলবে সেগুলো আমরা শুনবো এবং সেটা আমাদের জীবনে, রাজনৈতিক জীবনে আমরা বাস্তবায়ন করি। সত্য নাকি? আমি তারেক রহমান বক্তব্য যে আমরা শুনলাম না, শুনেন বক্তব্য চলার চেষ্টা করবেন। আমরা সবাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। সামনে আমাদের অনেক কঠিন সময় আসছে, এত খুশি হওয়ার কিছু নাই। সামনে নির্বাচন, এই নির্বাচনকে অর্থবহ করতে হলে
এই নির্বাচনে জয়লাভ করতে হলে আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে, জনগণের ভালোবাসা পেতে হবে আমাদেরকে। এই কথা আপনারা সবাই মাথায় রাখবেন। আরেকটা কথা মনে রাখবেন, অতীত ভুলে গেলে চলবে না, অতীতকে আমরা ভুলতে চাই না। এই রাজপথে যখন আমরা মিছিল করেছি দুর্দিনে হরতালে অবরোধে 20 থেকে 25 জনের লোক পাই নাই, 7 জন মিছিল করতে পাই। এই ছবি আছে, এই ছবি আছে, মোবাইলে ভিডিও আছে। আমি নেতৃত্বকে আহ্বান করবো, কমিটি যখন করবে দুর্দিনে যারা রাজপথ ছিল তাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে। এটা আমার আবেদন, এটা আমার অনুরোধ। কারণ সুদিনে অনেক মানুষ পাওয়া যায়, দুর্দিনের মানুষ পাওয়া যায় না। তাই আমরা ঢাকা মহানগর বিএনপি প্রত্যেকটা ওয়ার্ড এবং থানায় ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে চাই, ত্যাগীদেরকে আমরা প্রদান করতে চাই। আমার নেতা জনাব তারেক রহমান বলেছিলেন, মিছিলের শেষ ছেলেটাও তার রাজনৈতিক পরিচয় পাবে। এটা যাতে বাস্তবায়ন হয় সেই দিকে আমরা সবাই খেয়াল রাখবেন। তার রাজনৈতিক পরিচয় পায়, কারণ দীর্ঘদিন কষ্ট করছে, দীর্ঘদিন পরিশ্রম করছে, জেল খেলছে এবং বুকে অনেক সাহস নিয়ে মিছিল করছে রাজপথে। অবরোধ ছিল, হরতাল ছিল, ছাত্র ছিল। ছাত্র যেহেতু বিএনপি সিগারেটের ভিতরে আমি ছিলাম একমাত্র রাজপথে ছাত্র আন্দোলনে, আমি দেখেছি কে কে ছিল রাজপথে। তাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই, তাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই। পাশাপাশি সমাজ যারা ভালো মানুষ, সমাজ যারা ক্লিনলিনেস, তাদেরকে আমরা ইউনিট কমিটিতে আনতে চাই। কারণ আমাদের ভোটের এই সমস্ত ক্লিনলিনেসের লোকের অনেক প্রয়োজন। আপনারা আসবেন, মিছিল দিয়ে আসবেন, আবার সোজা মধ্যে চলে যাবেন, এই সমস্ত নেতাগুলো আমাদের দরকার নাই। আমরা কি চাই? আমরা কোয়ালিটি চাই, কোয়ান্টিটি আমাদের প্রয়োজন নাই, কোয়ান্টিটি আমাদের প্রয়োজন নাই। আমরা কোয়ালিটি নেতৃত্ব চাই, যাদের ভিতরে কোয়ালিটি আছে তাদেরকে নেতৃত্ব আনতে চাই। মানুষ যাতে বলে যে বিএনপি এই নেতাটা ভালো, মানুষ তো বিএনপি ভালো বলে, কেউ যে খারাপ না বলতে পারে। খারাপের কোনো স্থান বিএনপিতে হবে না, আমরা হতে দেব না। শেষ রক্তের বিরুদ্ধে লড়বো, কোনো খারাপ লোক আমরা বিরুদ্ধে ছাই দেবো না, জায়গা দেবো না। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ দিন আজকে এই গোষ্ঠী সাকসেসফুল করার জন্য। বেসরকারি গোষ্ঠী যারা সরকারি আহ্বায়ক এবং চুক্তি আহ্বায়কবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের সবার নেতৃবৃন্দ, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই কারণে যে আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনছেন, এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আগে কথা বলি, আমাদের উত্তর 1 নম্বর ওয়ার্ড, যেটা 1 নম্বর ওয়ার্ড উত্তর পূর্ব থানা, 4টা ওয়ার্ড আছে, 4টা সেক্টর থানা ভাই। সেক্টর কয়টা? 4টা সেক্টর। আপনারা হইচই করে লিফলেট দেওয়া দরকার নাই। 4টা সেক্টরে আমরা প্রত্যেকটা সেক্টরে 10টা 12টা করে গ্রুপ করে 5 জনের গ্রুপ করেন, ঘরে ঘরে লিফলেট দিবেন। আপনারা প্রতি ঘরে যদি লিফলেট পৌঁছায়, আসলেন, বক্তব্য শুনলেন, লিফলেট দিলাম, রাস্তা ফেলে দিয়ে পাঠা চলে গেলাম, হবে? হবে না। আমরা সাংগঠনিক কাজ সামগ্রিকভাবে করতে হবে, এই জন্য ব্যর্থ না ঘটে। এই আহ্বান এনে আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে অবশ্য খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জমরত, ন্যাশনাল বেগম খালেদা জিন্দাবাদ, তারুর অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। রিডিং পড়াই ভুলে যাওয়ার ব্যবস্থা করে দেয় নাই শিক্ষাকে, এবং আমাদের যে সমস্ত ছেলে মেয়েদের পাঠ্যতে যে সমস্ত পাঠ্যস্থ করা হয়েছে, বিকৃত ইতিহাসকে তারা সমাজে প্রতিষ্ঠিত করেছে। আমার কনভেনারকে প্রশ্ন, এই বিকৃত ইতিহাস সামনে কিভাবে এটা সংস্কার করা যায়, এবং যেহেতু খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, আমাদের যে কর্মশালা, সেই কর্মশালার সহযোগিতা সভাপতি, আন্দোলন সংগ্রামের রাজপথে বড় সৈনিক, দীর্ঘদিন জেল কেটেছেন, বিভিন্ন মামলা সাজা হয়েছে, আমাদের সেই প্রিয় সহযোদ্ধা উত্তর পূর্ব থানার আহ্বায়ক শাহ আলম ভাই উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয়, যিনি দীর্ঘদিন এই ঢাকা মহানগরের 26টি থানাকে ঢেলে সাজানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সকলকে নিয়ে আমাদের সেই সহযোদ্ধা ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক, সাবেক ফুটবলার আমিনুল হক উপস্থিত আছেন। আর এই সহযোদ্ধা বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের রাজপথে লড়ানো সৈনিক মোস্তফা জামান সহ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে বসা ঢাকা মহানগরের 26টি থানা থেকে আগত বিএনপি সহ
অঙ্গ সহযোগ সংগঠনের নেতৃবৃন্দ, আমার ডান পাশে বসে আমার বোনেরা সহ সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার সময় নেই। এখানে সামনে যারা বসা আছেন সকলের নাম বলা উচিত ছিল, সময় স্বল্পতার কারণে এবং আমাদের আহ্বায়ক সাহেব অত্যন্ত সুন্দরভাবে সাবলীল ভাষায় সকলের নাম বলে দিয়েছেন, সেই জন্য আমি আর কারো নাম বললাম না। আমি শুধু দু একটি কথা বলে বিদায় নেব। আপনারা জানেন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এই যে আমাদের রাষ্ট্রপ্রমের আমাদের ৩ দফা প্রণয়ন করেছেন, সেটা কিন্তু এই ৫ তারিখের পরে প্রণয়ন করেননি, এটা প্রণয়ন করেছেন আরো ২ বছর আগে। তার মানে আমি বলতে চাচ্ছি, দেশে যখন আন্দোলন সংগ্রাম চলছিল আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, তখন থেকে তিনি যেভাবে আন্দোলন করেছেন সেভাবে তিনি জানতেন এই আন্দোলনে আমাদের বিজয় সুনিশ্চিত। সেই জন্য তিনি রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ২ বছর আগিয়ে দিয়েছিলেন। আমাদের মধ্যে অনেকের হয়তো সংশয় ছিল, এদেশের মানুষের মধ্যে সংশয় ছিল এই খুনি হাসিনাকে কোনোভাবে বাংলাদেশের মশলা থেকে উৎখাত করা যাবে না। যেমন সংশয় ছিল ১৯৭৫ সালে ওই শেখ মুজিবকে নিয়ে অনেকে মনে করেছিল শেখ মুজিব জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মসনদে বসেছে, তাকে আর বাংলাদেশের মসনদ থেকে তাড়ানো যাবে না। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা দেখেছি সবাই বলতো এক নেতা এক দেশ, এক রাত্রে সব শেষ। কেউ যদি অন্যায় করে, কেউ যদি অপরাধ করে, সে আমি বা আপনি বা রাষ্ট্র বা সরকার কোনোভাবে সে টিকে থাকতে পারে না। সেটা একান্ত একনিষ্ঠ উদাহরণ হলো এই খুনি শেখ হাসিনা। এই খুনি শেখ হাসিনা গত ১৫ বছর আমাদের কিভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, হত্যা করেছে, গুম করেছে, মামলা দিয়েছে। আমাদের এখানে যারা আছেন মঞ্চে এবং সামনে যারা আছেন সকলে এই মামলা খেয়েছেন, জেল খেটেছেন, মামলা সাজা হয়েছে। আমরা কিন্তু পিছপা হয়নি। তারেক রহমানের নেতৃত্বে সম্মুখ যোদ্ধা হিসেবে আমরা সকলে এগিয়ে দিয়েছি। তার ফলপ্রসূতিতে গত ৫ই আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। প্রতিটি স্বাধীনতার সময় কিছু রক্ষাকরণ হয়, প্রতিটি স্বাধীনতার সময় জাতিকে অনেক মূল্য দিতে হয়। সেই মূল্য হিসাবে আমাদের এই থানা উত্তরা পূর্ব থানারও আমাদের ২ জন ভাই শহীদ হয়েছে। বন্ধুরা, আমাদের আহ্বায়ক সাহেব বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছে, যাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, তাদের যেমন মুক্তিযুদ্ধের উপাধি দিয়েছে। ৫ই আগস্টে যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, আমরা তাদেরকে ইনশাআল্লাহ দেশ আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যখন সরকার গঠন করবে জনগণের ভোটে, আমরা এই ৫ই আগস্টের শহীদেরও আমরা রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, শুধু একটি কথাই বলতে চাই, শেখ হাসিনা কিন্তু বলেছিল ক্ষমতায় গেলে ১০ টাকা কেজি চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, বিনামূল্যে সার দিবে। সেটা দিয়েছে? কিন্তু আমাদের তারেক রহমান কিন্তু সেটা করেনি। তারেক রহমান দিক নির্দেশনা দিয়েছেন তিনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন। আমরা বলতে চাই বিএনপি রাজনীতি অন্যান্য যে কোনো দলের রাজনীতি অনেক স্বচ্ছ, কাজে সেই স্বচ্ছতা নিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত কর্মসূচি নেবেন, আমরা বিশ্বাস করি এই ঢাকা মহানগরের নেতৃত্বে আমরা সেই সমস্ত কর্মসূচিগুলো এগিয়ে নিয়ে যাব। আমরা অনেকদিন একটা স্লোগান দিই না, শুধু স্লোগান দিয়ে শেষ করবো। যদি স্লোগানের পক্ষে বক্তব্য দিতে যাই অনেক সময় লাগবে, সেই জন্য বক্তব্য দিব না, শুধু স্লোগানটা দিয়ে শেষ করবো। ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতীয় দালালেরা, ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতীয় দালালেরা, দালালিয়া করিস না, পিঠের চামড়া থাকবে না, দালালিয়া করিস না। আজকে ভারতীয় যেমনিভাবে গত ১৩ জুলাই ২০২৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, তারই সুবাদে আজকের এই অনুষ্ঠান। আমি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি ৩১ দফার ভিতরে ৮ নম্বর দফা নিয়ে আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই এবং আমি কথা বলতে চাই। প্রিয় বন্ধুরা, আমার ৮ নম্বর দফায় রয়েছে নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন। বন্ধুরা, আমার গত ১৭ বছর
রিডিং পড়াই ভুলে যাওয়ার ব্যবস্থা করে দেয় নাই শিক্ষাকে এবং আমাদের যে সমস্ত ছেলে মেয়েদেরকে পাঠ্যতে যে সমস্ত পাঠ্যস্থ করা হয়েছে বিকৃত ইতিহাসকে তারা সমাজে প্রতিষ্ঠিত করেছে। আমার কনভেনারকে প্রশ্ন, এই বিকৃত ইতিহাস সামনে কিভাবে এটা সংস্কার করা যায় এবং যেহেতু খাদ্য বস্ত্র বাসস্থান